চানখারপুলে 6 জনকে হত্যার রায় পিছিয়ে 26 জানুয়ারি। কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কুমিল্লা 2 আসনে ভোট হবে ইসির সীমানা অনুযায়ী। সংস্কারের কথা বলে প্রচারণায় নেমেছেন প্রধান উপদেষ্টা। অভিযোগ ফখরুলের, সুষ্ঠু নির্বাচনের আশা জামায়াত আমিরের। এবার ভোটের মাঠে নেই আওয়ামী লীগ সহ 9 দল। অতীত কর্মকাণ্ডে প্রাসঙ্গিকতা হারিয়েছে বলছেন বিশ্লেষকরা। 26 জানুয়ারি ঘোষণা হবে গণভোটদানে চানখারপুলে 6 শিক্ষার্থীকে হত্যা মামলার রায়। প্রসিকিউশন জানায় রায় প্রস্তুত না হওয়ায় নতুন এদিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। আলোচিত এ মামলায় আজ রায় দেওয়ার কথা ছিল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এর। এজন্য সকালে কারাগার থেকে হাজির করা হয় গ্রেপ্তার 4 আসামিকে। তারা হলেন শাহবাগ থানার তৎকালীন ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুল ইসলাম। এদিকে রামপুরায় 28 হত্যা মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ চলছে। মাননীয় বিচারকগণ তাদের প্রস্তুতির অভাবের জন্য রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত না হওয়ার কারণে আজকে আদালতে উঠে তারা জানিয়েছেন যেহেতু রায়টি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়নি, সে কারণে আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় তারা প্রদান করার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করেছেন। জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। কাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবে ইসি। 22 জানুয়ারি থেকে শুরু হবে প্রচারণা, চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বিরতিহীনভাবে ভোট নেওয়া হবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। কমিশন জানিয়েছে, কোনো আসনে একটি দলের একাধিক প্রার্থী থাকলে একজনের নাম চূড়ান্ত করে জানাতে হবে রিটার্নিং কর্মকর্তাকে। এর আগে 9 দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পান 422 জন। কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে হোমনা ও তিতাস উপজেলা সহ নির্বাচন কমিশনের পুনর্নির্ধারণ করা সীমানা অনুযায়ী কুমিল্লা 2 আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কুমিল্লা 1 আসনের নির্বাচন হবে দাউদকান্দি ও মেঘনা উপজেলা মিলে। মঙ্গলবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিফট আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গেল 8 জানুয়ারি কুমিল্লা 2 আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেটটি অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে 24 ঘন্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হয়। সংস্কারের কথা বারবার বলছেন প্রধান উপদেষ্টা, নেমে গেছেন প্রচারণায়। অথচ 2022 সালে বিএনপি এসব সংস্কারের দাবি তুলেছিল। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, দেশে শান্তি ও সৌহার্দ্যের সংস্কৃতি নিয়ে আসতে চান তারেক রহমান। 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার দিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কার পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। গণতন্ত্রের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানীর একটি হোটেলে দলের আয়োজনে পলিসি সামিটে যোগ দিয়ে তিনি জানান, সব জাতি ধর্মের মানুষকে নিয়ে কাজ করতে চায় জামায়াত। প্রত্যয় ব্যক্ত করেন দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলাদেশের। সামিটে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের শীর্ষ নেতা, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নিয়েছেন। মানবিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. The new national political consensus
on what a new Bangladesh will look like and to guarantee democratic freedoms and the rule of law for every citizen of the country. বিগত 3টি নির্বাচনে অংশ নিলেও এবার ভোটের মাঠে নেই 8 দল। আর কার্যক্রম স্থগিত থাকায় প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই আওয়ামী লীগের। বিশ্লেষকরা বলছেন, অতীত কর্মকাণ্ডে অনুতপ্ত না হবার কারণে প্রাসঙ্গিকতা হারিয়েছে দলগুলো। তবে সব ছাপে ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই মনে করছে কমিশন। আশিকিন প্রিন্সের রিপোর্ট। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য মতে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 60টি। তবে এর মধ্যে 9টি দল অংশ নিচ্ছে না এবারে নির্বাচনে। দলগুলো হলো বাংলাদেশের সাম্যবাদী দল, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন। যদিও বিগত বেশ কয়েকটি নির্বাচনে দলগুলো অংশ নিয়েছিল। এছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় দলটির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বক্তব্য রেখেছেন আপনাকে। বিশ্লেষকরা বলছেন, অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হয়ে দলগুলো নিজেদের অপ্রাসঙ্গিক করেছেন। এছাড়া আর্থিক কারণেও ভোটে লড়ছেন না কোনো দল। তাদের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি যে তাদের কৃতকর্মের জন্য তারা অনুতপ্ত। এই যে অনুতপ্তহীনতা, এটা যতদিন পর্যন্ত তারা কাটিয়ে উঠতে না পারবে ততদিন পর্যন্ত তাদের আসলে রাজনীতিতে বা এই দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগটা তারা নিজেরাই করতে ব্যর্থ হচ্ছে। ইলেকশনের সঙ্গে অনেক সময় অর্থনৈতিক ব্যাপারও যুক্ত থাকে, তো অনেক পার্টি এবং অনেক রাজনৈতিক নেতাদেরও সেই ব্যাপারটাও এখানে আছে যে স্ট্রিক্টলি যদি আমাদের দেখা হয় যে আমার আর্থিক ব্যাপারটা কিভাবে নির্বাচন করব, তাহলে সেখানে হয়তো তারা সেখান থেকে বিরত থাকতে পারে। যদিও নির্বাচন কমিশনের প্রত্যাশা বেশিরভাগ দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। সুতরাং কোনো চাপ নেই, একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। নির্বাচনে আসন ভিত্তিক ভোট কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে, যদিও 59%ই ঝুঁকিপূর্ণ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঝালকাঠি শহরে নতুন চর এলাকায় নিখোঁজের 8 ঘন্টা পর এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে এশার নামাজ পড়ে প্রতিবেশীর বাসার উদ্দেশ্যে বের হন নীলুফা ইয়াসমিন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ভোরে সুগন্ধা নদীর ঘাটে তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার সাথে থাকা নাক ও কানের স্বর্ণালংকার পাওয়া যায়নি। ওই স্বর্ণালংকারের জন্যই তাকে খুন করা হয়েছে বলে ধারণা পুলিশের। নাটোর পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারের কাজে, যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। গুরুতর রোগীর পরিবর্তে অ্যাম্বুলেন্সে ঠাঁই হয়েছে মাইকের যন্ত্রাংশ, বানানো হয়েছে গণভোটের প্রচারণার গাড়ি। নাটোর পৌরসভার একমাত্র অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হচ্ছে এভাবেই। স্থানীয়দের অভিযোগ, এতে ব্যাহত হচ্ছে জরুরি সেবা। গরিব দুঃখী যারা আছে তাদের জন্য এই অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছে। এই অ্যাম্বুলেন্স কেন আমরা ভোটের কাজে ব্যবহার করি? পৌরসভার অ্যাম্বুলেন্সটা তো হলো রুগী টানার জন্য, রুগীর সেবার জন্য গাড়িটা। এটা তো ভোটের কাজের জন্য ব্যবহার করাটা তো আমাদের কাছে ভালো মনে হলো না। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে নিন্দার ঝড়। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। গণভোটের প্রচারের বিপক্ষে আমরা না, প্রচার হোক, কিন্তু একটা অ্যাম্বুলেন্স যেটা পৌরসভার নাগরিকদের রোগীদের কাজে ব্যবহার হয় সেটা এভাবে দেওয়ার কারণে মানুষের মধ্যে প্রশ্ন উঠতেছে। যেটা মানুষের কল্যাণে ব্যবহার হবে সেটা কেন ভোটের কাজে ব্যবহার হবে, এটাই প্রশ্ন থাকলো। এবং পৌরসভার কি আসলে যারা এই সব দায়িত্বে আছে তাদেরকে আসলে বিবেক বুদ্ধি বলে কিছু নেই? যদিও এই বিষয়ে দায় সারা উত্তর পৌরসভা নির্বাহী কর্মকর্তার। আমি কোনো দিন কোনো
রোগীদের সেবা কার্যে এই অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হচ্ছে বলে আমি দেখতেছি না। বিধায় প্রয়োজনের খাতিরে আমরা পৌরসভার অ্যাম্বুলেন্সটি ভোটের আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা এটা ব্যবহার করতেছি। সিসিইউর সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি 2022 সালে নাটোর পৌরসভাকে উপহার দেয় ভারতীয় হাইকমিশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় দিনে 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 258 কোটি ঘনফুট। এলপিজি সংকট এবং বিশ্ববাজারের অস্থিরতা পরিস্থিতি আরও নাজুক করেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় পর্যায়ে গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হয়নি 2 দশকে, যা বেকায়দায় ফেলেছে দেশে জ্বালানি খাতকে। দেলোয়ার হোসেন দোলনের প্রতিবেদন। গেল 2 সপ্তাহ ধরে গ্যাস সংকটে রাজধানীর বেশিরভাগ পরিবার। পাইপলাইনের গ্যাসের চুলা জ্বলছে নিভু নিভু, একদমই নাই, যার জন্য এখন আমার ইন্ডাকশন চুলায় রান্না করতে হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, সার কিংবা শিল্প কারখানায় চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের, যার সমাধানে 100টি গ্যাস কূপ খননের উদ্যোগ নেয় পেট্রোবাংলা। তাতেও গতি নেই খুব একটা। যেখানে নজর বাড়তি আমদানিতে, চলতি অর্থ বছরে আমদানির লক্ষ্য 115 কার্গো এলএনজি। এতে ব্যয় ধরা হয়েছে অন্তত 51,500 কোটি টাকা। দরিদ্র দেশে জ্বালানি নিরাপত্তা যদি সংকটে থাকে, তাহলে তার আর্থিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা কোনোটাই আপনার নিরাপত্তা নিশ্চিত করে না এবং অর্থনীতি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে, ভঙ্গুর অবস্থায় থাকে। আমরা দীর্ঘদিন ধরে জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছি। তথ্য বলছে, গ্যাসের চাহিদার তুলনায় দৈনিক ঘাটতি প্রায় 122 কোটি ঘনফুট। যা মিলছে তা গত বছরের একই সময়ের তুলনায় 17 কোটি 60 লাখ ঘনফুট কম। গ্যাস উত্তোলনে কাজ করছে দেশি বিদেশি 5টি কোম্পানি, যার মধ্যে 4টিতেই গেল 1 বছরে কমেছে উৎপাদন। আগে সরকার বেসরকারি খাত বিদেশি সরকারগুলোর সঙ্গে এক ধরনের নেক্সাস তৈরি করে আমাদের এলএনজি দিকে আসলে ঠেলে দেওয়া হয়েছে। সেই সময় যদি অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো, তাহলে কিন্তু এই 2017 পরবর্তী সময়কালে এই ক্রাইসিসটি হতো না। বিশ্লেষণ বলছে, এলএনজি আমদানি নিয়ে তৈরি হওয়া সিন্ডিকেট এখনও সক্রিয়, যা স্থানীয় গ্যাস অনুসন্ধানের পথে বড় বাধা। বসুন্ধরা সহ আরও যেরকম ব্লকগুলো আছে, এদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকার ইন্টেনশনালি আমাদের যে পাইপলাইনে গ্যাস সাপ্লাই সেটা বন্ধ রাখার জন্য তারা বাপেক্সকে এবং অন্যান্য যারা বাপেক্সের পাশাপাশি আপনার যেরকম আছে পিএসসি ব্লকগুলো, এগুলি বিনিয়োগহীন রাখা হয়েছে। এবং যার ফলে কি আজকে যে আপনি এলএনজি বা এলপিজি সংকটে হঠাৎ করে আসে না, ইনটেনশনে রাখা হয়েছে, কারণ এলপিজির প্রাইভেট সেক্টর মার্কেটটাকে এক্সপ্যান্ড করা, যেমন সেটা আবার বিদেশি কোম্পানি ডিপেন্ডেন্ট। দেশে এলএনজি সরবরাহে থাকা 2 টার্মিনালের সক্ষমতা দৈনিক মাত্র 100 কোটি ঘনফুট। বাড়তি এলএনজি আমদানি করা হলেও রয়ে গেছে তা জাতীয় গ্রিডে যোগ করার সক্ষমতার অভাবও। দেলোয়ার হোসেন দোলন, চ্যানেল 24, ঢাকা।